অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি আবার এখন হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে শুনেছেন আপনি নিশ্চয়ই যে এটা নিয়ে একটা আলোচনা, নানান রকম সমালোচনা, বিতর্ক এটা নিয়ে চলছে। এবং তার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন করছে সংসদের বিরোধী দল এবং সাবেক তথ্যমন্ত্রী যিনি ছিলেন নাহিদ ইসলাম, তিনি নিজেও বলছেন যে এখানে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকরা বলছেন, তাসনিম খলিল সাংবাদিক, তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। এই প্রশ্নে আসলে অন্তর্বর্তী সরকারের কোনো উত্তর আছে? এইটা আমি মনে করি না যে এটা এখানে নিরপেক্ষতার কিছু হয়েছে। হি ওয়াজ নট এনিওয়ান হু ওয়াজ লাইক অর্গানাইজিং দ্য ইলেকশন। He was just a national security advisor to the chief advisor. That's it. And উনি যদি if he got a good offer, উনি যদি একটা গুড অফার পান যে না আসেন বি আওয়ার তাহলে আপনি দেখবেন। আর যারা এটা বলছেন তাদের দে শুড ফাইন্ড আউট ওদের ওনার কোনো ইলেকশনের রোল ছিল কিনা, প্লাস উনি সত্যিকার অর্থে মানে যে ধরনের অ্যাকুজিশন করা হয় সেই সমস্ত অ্যাকুজিশন ওনার কোনো রোল ছিল কিনা, এগুলা সত্যিকার অর্থে কথা বলার জন্য। কিন্তু নিরপেক্ষতার স্বার্থে তো মাহফুজ অফার দিয়েছে and he thought okay it's fantastic I can join them, that's it. কিন্তু এই যে নিরপেক্ষতার স্বার্থেই তো আসলে মাহফুজ, আসিফ ওনাদেরকে তো সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে বা তারা পদত্যাগ করে চলে এসেছেন। তো তাদের জন্য নিরপেক্ষতার বিষয়টা অ্যাপ্লিকেবল হলে ওনার জন্য কেন মনে হচ্ছে যে আসলে অ্যাপ্লিকেবল না? ওরা একটা পার্ট জুলাইয়ের মুভমেন্টের পার্ট ছিল, জুলাইয়ের রেগুলেশনের পার্ট ছিল। তো এবং ওরা পরবর্তীতে ওদের যারা মেন কোর অফ পিপল তারা যেটা করেছে তারা পলিটিক্যাল পার্টি করেছে এবং এই পলিটিক্যাল পার্টি হিসেবে তারা ইলেকশনে পার্টিসিপেট করেছে। ফলে এই ভার্চু অফ দেয়ার মানে কানেকশন উইথ দিস মানে এনসিপির সাথে এই জন্য তখন একটা মোরাল হ্যাজার্ড তৈরি হয়েছে যে তাদের এই পোস্টে থাকা উচিত কিনা। তো দে হ্যাড টু কুইট। তো এখনই এরকম আমার মনে হয় যে তারা খুব ভালো কাজ করেছেন। এখন এই মোরাল হ্যাজার্ডটা তৈরি হচ্ছে না, মানে যিনি মন্ত্রী ছিলেন তিনি এসে একদম একটা রাজনৈতিক দলের যে সরকার এটা উনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন, ভেরি মাচ টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন and he will be a technocrat minister in that next cabinet. আপনাকে যদি বড় একটা অফার দেয় যে না আপনি আসেন আমি এই ইয়েতে, উনি এটাই আপনি যদি দেখেন যে না উনি ওনাদের হয়ে কোনো কাজ করেছেন কিনা আপনি বাইট করেন, দেখেন, ইনভেস্টিগেট করেন। এমনি একটা লোকের সারা জীবনের আপনার অ্যাম্বিশন কি থাকে যে আমি একটা মিনিস্টার হব বা দেশকে সার্ভ করব, হি গট অ্যান অপরচুনিটি টু ডু দ্যাট, দ্যাটস ইট। আর যদি কেউ মনে করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ওনার রোল নিয়ে তাদের সন্দেহ থাকে তাহলে ইনভেস্টিগেট করে দেখেন যে ওনার রোলে কোনো সমস্যা ছিল কিনা। জি, মানে এই সন্দেহ তো ছিলই, এবং সন্দেহটা ছিল ঠিক সেই দলের যেই দলের পররাষ্ট্র মানে যেই দল সরকার গঠন করলো এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে একজন বিদেশি নাগরিককে মানে বিদেশি নাগরিক তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই, এবং তিনি বন্ধ করিডোর প্রসঙ্গে বলছিলেন যে এই প্রসঙ্গে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানোর একটা চেষ্টা চালাচ্ছেন এই খলিলুর রহমান। এখন তিনি চলে গেলেন, মানে এই সরকারের নিশ্চয়ই আক্কেল জ্ঞানহীন সরকার না। তাহলে আসলে কি হলো বাস্তবতা, কেন অন্তর্বর্তী সরকার থেকে এই ট্রানজিশন ডক্টর খলিলুর রহমানের হলো? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন, এটা তো আমাদেরকে জিজ্ঞেস করাটা তো অমূলক। আর উনি বাংলাদেশের নাগরিক, উনি কোনো বিদেশি নাগরিক না। জি, এটা আমি আপনাকে জেনে শুনেই বলছি। আচ্ছা, আপনি কি জেনে শুনে এটাও বলতে পারেন যে আপনি বলছেন আপনারা ইনভেস্টিগেশন করুন যে ওনাদের স্বার্থে কিছু করেছে কিনা? ইনভেস্টিগেশন তো করতে পারি না। যখন ধরেন বাইরে যান ডক্টর খলিলুর রহমান, যেমন ভারতে গেলেন, আমরা জানলাম কাতারে গেলেন, সেখানে কি যে হলো বৈঠকে, কি যে কথা হলো সেটা আমরা জানলাম না। আমরা জানলাম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে আমরা বুঝবো যে আসলে বিএনপির স্বার্থে কাজ করেছিল কিনা, নাকি অন্তর্বর্তী সরকারের কারণে, নাকি কাতার বা ইন্ডিয়া বা এগুলোতে বিএনপির স্বার্থে প্রশ্নটা আসে কেন? ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে উনি ওইখানে গিয়েছেন। কাতারের সাথে আমাদের একটা ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে, কাতার আমাদের অফিসার্স নেওয়া শুরু করেছে, ট্রুপস নেওয়া শুরু করেছে, ইটস এ বিগ এগ্রিমেন্ট। কাতার আমাদেরকে এইখানে তাদের ডিফেন্স ইকুইপমেন্টের ফ্যাক্টরি করার কথা বলেছে। ওদের সাথে আমাদের খুব বহুবিধ অনেক মাল্টি চ্যানেলে আমাদের ওদের সাথে কথাবার্তা হয়। তো সব কথাবার্তা কি পৃথিবীতে কেউ বলে? কি কি আলাপ হয় কোথায়? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা বিদেশে একটা শব্দও করেন না। আপনি অজিত দোভালকে কোনোদিন দেখেছেন প্রেস কনফারেন্স করতে?
অজিত দোভাল যে কত লোকের সাথে মিট করে, আপনার কোনো খবর পান? এগুলো মানে আমি জানি না, বাংলাদেশের সাংবাদিকরা মনে করেন যে কেউ একটা পাবলিক অফিস হোল্ড করলেই তাকে সবার জনসম্মুখে এসে সে কি করছেন সেগুলো বলতে হবে। সরি, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের রোলটা এরকম না, কিন্তু এটা সেই কোনোদিন সেই রোলটা না। সম্পর্কে আমি কেউই তো আপনাকে জানতেন। একটা উদাহরণ দেই, আপনাকে উদাহরণ, জোনাথন পাওয়েল যিনি ইউকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি ওনার সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাথে এসে দেখা করলেন। তখন ওরাই রিকোয়েস্ট করলেন, দেখেন এনএসএ যখন কথা বলে ডোন্ট ডু এনি নিউজ, আমরা জাস্ট একটা ফটো ক্যাপশনের মতো করেছিলাম, দ্যাটস ইট। এগুলো তো বলা হয় না, বাইরে আসে না, এবং এটা যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রেই। মানে কিন্তু যখন ধরেন সেই অন্তর্বর্তী সরকার থেকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়ে যান, তখন তো এই প্রশ্নগুলো আসবেই যে কি ছিল তাহলে, কি চলছিল কাজ, সেটা যদি না জানি তাহলে তো সন্দেহ থাকতেই পারে। আপনার জানতে আপনার চেষ্টা করেন, কিন্তু ওইটা তো ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বিএনপি মনে করছে দে নিড সামওয়ান অ্যাজ ক্যাপাবল অ্যাজ ডক্টর খলিল, ওই জন্য ওনাকে অফার দিয়েছেন। আচ্ছা, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেবেন। মানে যাকে দেশ বিরোধী চুক্তির জন্য বিএনপি অভিযোগ করলো যে করিডোর চুক্তি করছে সেটি দেশের স্বার্থ বিরোধী, দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান তিনি, এই অভিযোগ করলেন বিএনপির ঝানু নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি এখন বলছেন পাই পাই করে দেশের স্বার্থ বুঝে নেবেন। আপনারা আস্থা রাখতে পারেন তো? আপনারাই তো আসলে আস্থা রাখেন নাই, তার পদত্যাগ চেয়েছিলেন ইউনূস সরকারের আমলে। দেখেন, আস্থা অনাস্থার কথাটা পরে, আমি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি পরে মিলিয়েছি, আমিও কিন্তু তার অনেক আপনার সমালোচনা করেছি, করিনি তা না, এখনো আমি স্টান্স পেলে সমালোচনা করতে পিছপা হব না, কিন্তু আমার মনে হয়েছে এই নির্বাচনটার আগে উনি কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেছেন, একবার আমেরিকা গিয়েছেন, একবার ইন্ডিয়া গিয়েছেন, আমরা নিজের মতো করে অনেক অনেক করে আমরা গল্প প্লট বানিয়েছি, আমরা বলেছি, কিন্তু এখন যখন দেখা গেল সত্যিকার অর্থে আপা নির্বাচনটা যে এত সুন্দরভাবে হবে এটা কিন্তু বাংলাদেশে কোনো মানুষ চিন্তা করে নাই, কোনো মানুষই বলে নাই। যখন একটা সুন্দর নির্বাচন হলো এবং যখন শোনা গেল যে উনার হস্তক্ষেপের কারণে এই ঘটনাগুলো ঘটেছে, এবং আপনি জানেন যে পররাষ্ট্রে বাংলাদেশের খুব তেমন ভালো আপনার বিশেষজ্ঞ নাই, তো যদি একটা বিশেষজ্ঞ পাওয়া যায়, একজন বিশেষজ্ঞ নাই পররাষ্ট্রে। আমি আমি আপনাকে ওই যে অনেক সময় আছে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, তো অনেকটা আছে, অনেকেই আছে হয়তোবা এত কাছে যে বুঝাই যায় না যে উনি আছেন কিনা। আমি ওটা বলছি না, আমি আপনার অর্থের কথা বলছি, অর্থ বিষয়ক, যেমন ধরেন তিতুমির ভাইকে, প্রফেসর তিতুমির ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওনাকে অর্থের উপদেষ্টা করা হয়েছে, তো উনি তো আর যাই হোক আমি জানি যতটা বিএনপির লোক না, কিংবা ডাক্তার জাহিদ বিএনপির লোক না, তারপরেও নেওয়া হয়েছে যেহেতু জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে একটা জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে, সব দল নিয়ে, দল মতের মানুষদেরকে নিয়ে, এই কারণে হয়তো করেছেন। এবং এটাও সত্যি অর্থনীতির জন্য বিশেষ বিশেষজ্ঞ হয়তোবা বেশি বয়স হয়ে গেছে, না হয় বেশি ছোট হয়ে যাচ্ছে, ওরকম নাই। তো এই এই জায়গায় কাজে লাগাইলে মন্দ কি? আমার দেশের যদি ইকোনমিক্স যদি ওনাদের মতো লোকদের কাজে লাগিয়ে যদি ভালোর দিকে নেওয়া যায় তাতে মন্দ কি? আমি এটা মনে করি। আচ্ছা, এই অর্থে আপনি পররাষ্ট্রমন্ত্রীকে মনে করছেন তিনি হতেই পারেন, কিন্তু আপনি যে বললেন যে সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে, ওনার হস্তক্ষেপ আছে, উনি কিভাবে নিরাপত্তা উপদেষ্টা হস্তক্ষেপ করলেন? আমি মনে করছি, এখন পর্যন্ত আমি ওভার ক্লিয়ার না, আমি মনে করছি ওনাকে তখন দৌড়ঝাঁপ করতে দেখেছি, তারপরে ইলেকশনটা তো সত্যি কথা ইউনূস সাহেব যে দিবে অনেকে বিশ্বাসই করে নাই, তো এই সবকিছু মিলে মনে হয়েছে যে লোকটা হয়তো বা কোনো অবদান আছে যেটা খুদ বিএনপির মাননীয় চেয়ারম্যান জানেন, হয়তো এই জন্য উনি ওনার হিসাব মতে উনি রেখেছেন, আমি এই কথাটাই বলতে চেয়েছি, আর কিছু না। মানে এই যে ভারতে আমেরিকায় গিয়ে দৌড়ঝাঁপ করেছেন, এই দৌড়ঝাঁপ এর ফলে সুন্দরভাবে নির্বাচন হতে পেরেছে বলে আপনারা মনে করেন? জিওপলিটিক্স এর তো একটা অবদান আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই,
জিওকে আপনি এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ জিওকে বাদ দিতে পারে না, আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তো পারেই না। তো সেইখানে আমি বলবো যে তাদেরও একটা অবদান আছে, হতে পারে পরোক্ষ, হতে পারে প্রত্যক্ষ। আপনার মনে পড়ে যে জামাতের আমির কোনো কথাই বলে নাই, তাকে সাংবাদিকরা আপনারা জিজ্ঞেস করেছেন বেশ কয়েকদিন যে ভারতের সাথে, মোদী সরকারের সাথে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা, ওনারা মুখ বন্ধ করে না করেছে, না কোনো আলোচনা হয় নাই। সেইখানে রয়টার্সে যখন আসলো যে আরো 6 মাস আগে, 5 মাস আগে জামাতের আমিরের সাথে আপনার ভারতের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে তারা বসেছিল এবং পররাষ্ট্র সংক্রান্ত তারা বসেছিল, তখন কিন্তু উনি ধরা খেয়ে বলেছেন যে হ্যাঁ এটা তো অনেক আগে, হ্যাঁ আমি বসেছিলাম, তেমন কোনো কিছুর জন্য না, এমনি আমি বসেছিলাম। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি কোন চোখে দেখবেন? এগুলো তো আপনার একটা না একটা জিও পলিটিক্স এর হস্তক্ষেপ, তাই না? এটা কখন বললেন ওনারা? যখন শফিক সাহেব বারবার করে অস্বীকার করছিলেন, তখন নিজেরাই ছেড়ে দিলেন নিজেদের পত্রিকায়। তো মানে তিনি বলছেন যে ধরা খেয়ে বললেন, আপনাদেরও কি কোথাও কিছু ধরা আছে বলে আসলে তাকে এরকম পররাষ্ট্রমন্ত্রী বানাতে হলো কিনা, এই আলোচনাটাও আসছে। কারণ আপনাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাকে বিদেশি নাগরিক কোন আক্কেলে ডক্টর ইউনূস তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন সেই প্রশ্ন তুলেছেন। মানে তাহলে খুব স্বাভাবিকভাবে এখন আপনাদের উপরে ওই প্রশ্ন, আপনারা কোন আক্কেলে, মানে বিএনপি বা তারেক রহমান কোন আক্কেলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা পদ দিচ্ছেন, সেটি কি জাতির কাছে স্পষ্ট করা দরকার না? মানে যেই অবিশ্বাসটা ওনারা তুলেছেন, মানে আপনারা তুলেছেন, সেই অবিশ্বাসটা মানুষের মধ্যে আপনারা ছড়িয়ে দিয়েছেন। এখন আমরা কি করে বিশ্বাস করবো যে তিনি আসলে পাই পাই করে সত্যিই দেশের স্বার্থ উদ্ধার করবেন? দেখেন, সময় আসলে ঠিকই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি, কেন এবং কোথায় কেন হয়েছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি কিন্তু স্বীকার করেছি যে জিও পলিটিক্স এর একটা হস্তক্ষেপ আছে। তা আমার কাছে মনে হয় যে উনি খুব অচিরেই এটা ক্লিয়ার করে দিবেন।